আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের আয়তন পরিমাপের একক সম্বন্ধে আলোচনা করিয়েছিলাম, দেখিয়েছিলাম। আজকের ওই অধ্যায়ের কিছু অঙ্ক বাদ ছিল, সেখান থেকে আবার শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, দেখো অঙ্কগুলো। তোমাদের অনুশীলনী 11 ক, এখানে 6 নম্বর অঙ্কটা থেকে শুরু করছি আমি। 8 জন, অঙ্কটা পড়ি আমরা। 8 জন লোকের ওজন 451.2 কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম হবে? আমরা আগে 8 জন লোকের ওজন কেজিতে প্রকাশ করব, তারপরে গড়, তারপরে হেক্টোগ্রামে প্রকাশ করে গড় নির্ণয় করব। 8 জন লোকের ওজন, লোকের ওজন কেজিতে দেওয়া আছে এখানে 451.2 কেজি সমান, এটাকে আমরা হেক্টোগ্রাম বানিয়ে নেব। আমরা অঙ্ক করার সময় যখন আমরা ওজন পরিমাপের অঙ্কগুলো করি, এককগুলো যখন আলোচনা করেছি, তখন এটা বলা হয়েছে যে 10 হেক্টোগ্রামে 1 কেজি হয়। তার মানে 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। একে 10 দিয়ে গুণ করতে হবে, এত হেক্টোগ্রাম সমান 10 দিয়ে গুণ করলে 1 ঘর পরে দশমিক উঠে যাবে। একটা 1 ঘর ছিল, দশমিক উঠে যাবে, বা আমরা আর একটা লাইন এরকম করে করতে পারি। সমান 4, 5, 1, 2 হেক্টোগ্রাম। এখন গড় নির্ণয় করা, আমরা গড়ের অধ্যায়ে শিখেছি। গড় নির্ণয় প্রথম দিকের ক্লাসগুলোতে আছে। গড় কি করতে হবে? 8 জন লোকের ওজনের গড় দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রতিজনের ওজন কত, সেটাই গড়। অতএব আমাদের অঙ্ক বের করতে বলছে যে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। অতএব তাদের গড় ওজন সমান কত হবে? 4, 5, 1, 2 ভাগ 8, এত গ্রাম। ভাগটা তোমরা অন্য জায়গায় করে ওখানে লিখতে পারো, অথবা এখানেও করতে পারো। আমি এখানে করে দেখাচ্ছি। 5 8 40, 5 1, 6 8 48, 8 9 10 11, 3 2 নামলো 32, 4 8 32 সমান 564 হেক্টোগ্রাম। এর উত্তর 564 হেক্টোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা তোমরা। আমরা পরে অঙ্কে চলে যাই। আর যদি কোনো সমস্যা থাকে মোবাইলে যোগাযোগ করো, নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে বুঝে দিও। পরে অঙ্কটা দেখো। একটি বোতলে 75 সেন্টিলিটার তেল আছে। 75 সেন্টিলিটার তেল আছে। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? আচ্ছা, বোতলে তেল ছিল কত? 75 সেন্টিলিটার। 7 নম্বর, বোতলে তেল ছিল কত? ছিল 75 সেন্টিলিটার।
শান্তি ব্যবহার করেছে 180 মিলিলিটার। আমাদের এখানে আছে সেন্টিলিটার। সেন্টিলিটার থেকে মিলিলিটার আরো ছোট, তাহলে আমাদের সেন্টিলিটারকে মিলিলিটার তৈরি করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে সেন্টিলিটার আছে, এটাকে আমরা মিলিলিটার করতেছি। তাহলে মিলিলিটার সেন্টিলিটার, মিলিলিটারের 10 গুণ হলো সেন্টিলিটার, অর্থাৎ এক মিলিলিটার 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। তাহলে 10 দিয়ে গুণ করলে এত মিলিলিটার পেলাম। সমান 750 মিলিলিটার। আচ্ছা, তাহলে বোতলে তেল ছিল আসলে 750 মিলিলিটার। এখান থেকে শান্তি ব্যবহার করেছে 180 মিলিলিটার। এখন তোমরা আশা করি পারবে। তাহলে বোতলে তেল ছিল 750 মিলিলিটার, আর শান্তি ব্যবহার করলো এর থেকে শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল। শান্তি ব্যবহার করলো 180 মিলিলিটার। আমাদের কাছে কি চেয়েছে? ব্যবহারের পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল, কত লিটার। আচ্ছা, ব্যবহার করার পরে আমরা কি যা থাকে, ব্যবহারের পর থাকে থাকে 8 সাথে 15, 8 সাথে 2, 570 মিলিলিটার। এখন এটাকে এই পর্যন্তই অঙ্ক না, এরপরে বলছে কত লিটার তেল অবশিষ্ট রইল, লিটার বের করতে বলছে। তাহলে আমাদের এখানে আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার হয়। এই জিনিসগুলো তোমাদের বারবার অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে এই এককগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। তাহলে 570 মিলিলিটার আছে, একে আমরা লিটার বানাবো। তাহলে কত মিলিলিটারে 1 লিটার হয়? 1000 মিলিলিটারে 1000 দিয়ে এটাকে তাহলে ভাগ করতে হবে, এত লিটার হয়ে গেল। তুমি সাইডে নোট দিতে পারো, যেহেতু 1 লিটার বা 1000 মিলি সমান 1 লিটার, এটা সাইডে নোট দিতে পারো। সমান ভাগ করলে 1 ঘর 2 ঘর 3 ঘর। আমরা দশমিকের অধ্যায় শিখেছি, যতটা শূন্য তত ঘর এদিকে গুণে দশমিক দিতে হবে, আর এদিকে ফাঁকা থাকলে একটা দশমিক দিয়ে নেব। আর এই শূন্যটা আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই, ওটা বাদ দেব। 0.57 লিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এটাই উত্তর, তোমরা এখানে সরাসরি উত্তর লিখে দিবে। আমরা পরে অঙ্কটাতে যাই। একটি পরিবারে 8 দিনে 20 লিটার পানি ব্যবহার করে, খাবার পানি ব্যবহার করে। 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে আমাদের আগে বের করব কত লিটার ব্যবহার করে, সেই লিটারকে পরে আমরা ডেসিলিটার বানাবো। অথবা তুমি ডেসিলিটার করেও ভাগ করতে পারো আগের সুবিধার জন্য। 20 লিটার খাবার পানি ব্যবহার করে, এটাকে যদি ডেসিলিটার বানায় নাও একবারে, তাহলে ভাগ করতে সুবিধা হবে, কারণ এখানে ফ্র্যাকশন দশমিক আসবে। তো দশমিককে এড়ানোর জন্য আমরা এই অঙ্কটাকে লিটারে কে আগে ডেসিলিটার করে নিয়েও আমরা অঙ্কটা একটু সহজে করতে পারবো। দেখো, খেয়াল করো, 8 দিনে ওই পরিবারের দৈনিক 8 দিনে 20 লিটার পানি লাগে। 8 দিনে
পানি লাগে 20 লিটার। আমরা যেহেতু আমাদের ডেসিলিটারে চেয়েছে, তাহলে এটা ডেসিলিটার করে দেয়। ডেসিলিটার কি লিটারের থেকে আরো ছোট, অর্থাৎ গুণ করে আমাদের ওখানে যেতে হবে। ডেসিলিটার 10 ডেসিলিটারে হয় 1 লিটার, 10 দিয়ে এটা গুণ করলে এত ডেসিলিটার হলো, সমান 200 ডেসিলিটার। অতএব আমরা ঐকিক নিয়মে শিখেছি, অতএব 1 দিনে পানি লাগে 200 ভাগ 8 ডেসিলিটার। এখন 200-কে 8 দিয়ে ভাগ করলে 8 কত হবে? 8 দোকানে 16, তাকে 4, 5 8 40, এত ডেসিলিটার। আশা করি বুঝতে পেরেছ। এই অধ্যায়ের শেষ অঙ্ক ছিল এটা, উত্তর লিখে দেবে এত ডেসিলিটার। আমি পরের অধ্যায়ে যাইতেছি এবং পরের অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এটা ভালো করে খেয়াল করবে তোমরা। আগে আমি এই অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের জ্যামিতি সম্বন্ধে কিছুটা ধারণা আছে কিনা সেটা আবার আমরা ঝালাই করে নেই। আমরা জ্যামিতি করানো হয়েছিল ক্লাসে বিভিন্ন প্রকার চতুর্ভুজ। এখানে চতুর্ভুজ, ত্রিভুজ সম্বন্ধে, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে এখানে সমস্যাগুলো দেওয়া আছে। তাই আমরা আগে এই সব ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কে জেনে নেই। আমরা প্রথমে আয়ত সম্বন্ধে জানি। আয়ত আমাদের জানা ছিল। আয়ত এমন একটি সামান্তরিকের যার কোণগুলো সমকোণ, এরকম সংজ্ঞা আছে বইতে। অথবা বলতে পারে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। এটা হলো আয়ত। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই যেটা লম্বা বাহু এটা হলো দৈর্ঘ্য, যেটা ছোট বাহু এটা হলো প্রস্থ। আয়তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলটা কি জিনিস সেটা আমাদের জানা দরকার। ক্ষেত্রফল বলতে এই রেখাগুলো দ্বারা যতটুকু জায়গা আবদ্ধ করা হয়েছে, এই জায়গার পরিমাপ, এটাই হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর ভিতরে যে পরিমাণ জায়গা আছে সেই জায়গার পরিমাপ করলে আমরা কিভাবে বের করব? আমরা ক্ষেত্রফলের একক আমি এই আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম, যেমন হাত গুণ করে বর্গ হাত, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। আমার এখানে আমি সূত্রগুলো আলোচনা করব। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য, এটা প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তের ক্ষেত্রফল মনে রাখবা। এর সাথে আরেকটা জিনিস প্রয়োজন আমাদের, আয়ত লেখা ভুল হয়েছে, আয়তের ক্ষেত্রফল, আয়তের পরিসীমা। আয়তের পরিসীমা এটাও আমরা জেনে রাখি এখানে, এটা সূত্র। আয়তের পরিসীমা বলতে কি? এই চারদিকের এই সব 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো এর পরিসীমা। তো 4টা বাহুর যোগফল কত হবে? এখানে প্রস্থ আছে 2টা, দৈর্ঘ্য আছে 2টা, তার মানে 2টা দৈর্ঘ্য, 2 দৈর্ঘ্য যোগ 2টা প্রস্থ। এই হলো এই দুইটা দৈর্ঘ্য, এই দুইটা তো সমান, তাহলে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ যোগ করলে এর পরিসীমা পাওয়া যাবে। তা আমরা এইভাবে না লিখে আমরা ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখি, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে গুণ চিহ্ন দিলেও দেওয়া যাবে, আবার গুণ এখানে যদি কোনো চিহ্ন নাও থাকে তাহলে এটা গুণ আছে, গুণ চিহ্ন আছে। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তের পরিসীমা। আয়তের পরিসীমা নির্ণয়। সবসময় তো আমাদের আয়ত থাকবে না, কোনো এই দুটা সূত্র তোমরা তুলে নিও।
ভালো করে মুখস্থ করবে। আয়তের দৈর্ঘ্য, আয়তের ক্ষেত্রফল আর আয়তের পরিসীমা। এবার আমি আরেকটা চিত্র আঁকি, তোমরা আশা করি এটা চিত্রটা কি চিত্র এঁকেছি বলতে পারবা। হ্যাঁ, এটা কি চিত্র বন্ধুরা? এটা একটা বর্গ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বর্গের বৈশিষ্ট্যতে আমরা পড়েছি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বর্গ কাকে বলে? বর্গ এমন একটা সামান্তরিক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। রম্বসের দিয়ে এই সংজ্ঞায়িত করা যায়, অথবা আমরা বলবো বর্গ হচ্ছে এমন একটি চতুর্ভুজ বা যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা বর্গ বলব। বর্গ হতে হলে প্রত্যেকটা কোণ সমকোণ থাকতে হবে। এখন ওখানে তো ছিল দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, এখানে দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। তাহলে এই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। ওখানে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখেছিলাম, এখানেও দৈর্ঘ্য গুণন প্রস্থই, কিন্তু এখানে সব সমান দেখে এক বাহুর দৈর্ঘ্য গুণন। আমরা এক না লিখে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। অনেক সময় লিখে আমরা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, যেহেতু স্কোয়ার শব্দটার সাথে তোমরা পরিচিত নও, তাই আমি ওই শব্দটা ব্যবহার করছি না। এখানে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য লিখলাম। এটাই হলো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর বর্গের পরিসীমা কি হবে? বর্গের পরিসীমা সমান 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। দেখো, পরিসীমা এই 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে 4টা বাহুর দৈর্ঘ্যই পেয়ে যাবো, দৈর্ঘ্যের সমষ্টি, সেইটাই হবে পরিসীমা। তাহলে আমরা আয়তের পেলাম, বর্গের পেলাম। এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল সম্বন্ধে জানবো। সামান্তরিক সম্বন্ধে আমরা জানি। সামান্তরিক, দেখো, সামান্তরিক বা আয়ত আর সামান্তরিক একই জিনিস। আয়তর সকল বৈশিষ্ট্য সামান্তরিকের ভিতরে আছে। আয়তের সকল বৈশিষ্ট্যই না, হ্যাঁ, আয়তের সকল বৈশিষ্ট্য সামান্তরিকের ভিতরে আছে, তবে সামান্তরিকের সকল বৈশিষ্ট্য আয়তের মধ্যে না থাকতে পারে। এটা আসলে একটু সোজা করে দিলে সামান্তরিক হয়ে যাবে, আয়ত হয়ে যাবে। তা আয়তর একবার এই যে ভূমি, এটাকে নিচে আনুভূমিক রেখা যেটা, সেটা হলো ভূমি, এটা ভূমি। আর এখানে আমরা উচ্চতাটা লিখে নেই, এই দুই বাহুর মাঝখানের দূরত্ব, এটা হলো উচ্চতা। এখান থেকে লম্ব অঙ্কন করলে যেটা হবে সেটা উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল হবে, রম্বসের ক্ষেত্রফল হবে, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। আসলে আমি আরেকটু তোমাদের একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি। দেখো, এইটা যদি এইভাবে না থেকে এইভাবে থাকতো, তাহলে এটা কি হতো? এইটা দেখো, এটা একটা তাহলে আয়ত হয়ে গেছে। তা আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই বাহুটা দেখো ঠিকই আছে, তাহলে ভূমি ঠিকই আছে। তাহলে উচ্চতায় এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ আয়তের বাহু যখন বিবেচনা করবো আমরা, তাহলে উচ্চতাটা আয়তের বাহু। তাহলে আমরা এটার ক্ষেত্রফল লিখতে পারি কি, ওই আয়তের ক্ষেত্রফল অনুসারে দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা দৈর্ঘ্যটা আমাদের এখানে ভূমি, তাহলে ভূমি গুণন উচ্চতা।
এটা হলো আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্রটাও আগের মতনই। সামান্তরিকের আয়তের, এখানে সামান্তরিকের কথা বলবো, সামান্তরিকের পরিসীমা আর আয়তের পরিসীমা একই। সামান্তরিকের পরিসীমা যেমন দুই বাহুর দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ যোগফল, এখানেও ঠিক তেমনই হবে। আমি আর একটা ছোট্ট জিনিস শিখে এটা ক্লাসটা শেষ করব। তা হলো, দেখো এটা আমাদের সামান্তরিকে দেখি। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা একটু আগে বের করেছি সূত্রটা। এখন এই কর্ণ বরাবর যদি একটা দাগ দেই, এটাকে বলা হয় কর্ণ। তোমরা শিখেছো, এই কর্ণ বরাবর দাগ দেওয়ার পরে আমরা এটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এখন এটা হলো কত ভূমি, এটা হলো ভূমি, আর এটা এখানে উচ্চতাটা নেই। উচ্চতা আগের মতো আমি একটা উচ্চতা বের করে নিলাম, এটা ধরলাম উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কিন্তু এখান থেকে মাপলে, এর উপর মাপলে এটা সমানই হবে। এখানে যদি আমরা এইটা বাড়াই দিই, যদি এখান থেকে একটা রেখা আঁকি, এই রেখার দৈর্ঘ্য এই রেখার দৈর্ঘ্য সমানই হবে। অর্থাৎ এইটা হলো এখানকার উচ্চতা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল। আর আমি যেহেতু মাঝখান থেকে দাগ দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, আর এই ত্রিভুজটার এই পুরা সামান্তরিকের অর্ধেক, এটাও পুরা সামান্তরিক মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে অর্ধেকটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই অর্ধেক ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল এইটার অর্ধেক হয়ে যাবে। তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করব, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আমাদের এই সূত্রগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। আমি আরেকটা ছিল এখানে রম্বস। রম্বসের ক্ষেত্রফল আছে, ওটা রম্বস আর আয়ত এই যে সামান্তরিক একই রকম। রম্বস আর সামান্তরিক একই রকম। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আরও যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করে মোবাইলে যোগাযোগ করো। আর এই সূত্রগুলো ভালো করে না জানলে পরের অধ্যায়ের অঙ্কগুলো করা যাবে না। এই জন্য আমি সূত্রগুলো আগে আলোচনা করে নিলাম। সবাই ভালো থাকো আগামী ক্লাস পর্যন্ত। আগামী ক্লাসে আমি আবার এই অধ্যায়ের অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।